নমস্কার। আজকে সবাইকে আপনাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। বাংলা নববর্ষের প্রথম দিনে আপনাদের জন্য বাংলার রাজনীতি থেকে কিছু নিয়ে এসেছি। আমরা গতকালকে মমতা ব্যানার্জিকে যেরকম দেখলাম তারই উপস্থাপনা করব। ভোট যত এগিয়ে আসছে, উত্তরবঙ্গে 19শে এপ্রিল প্রথম দফার ভোট যত এগিয়ে আসছে, মমতা ব্যানার্জি ততই দিশেহারা, ছন্নছাড়া, পাগল প্রায় হয়ে উঠেছেন। এটা মমতা ব্যানার্জির একটা স্টাইল। মমতা ব্যানার্জিকে যত দেখেছি তত মনে হয়েছে ঠিক ভোটের আগের মুহূর্তে এই নার্ভাসনেসটা তার আসে। তো এটা দেখে বিরোধীদের খুশি হওয়ার কিছু নেই, কারণ 2016তেও আমরা দেখেছিলাম। সেই সময় যখন হঠাৎ করে তার মনে হয়েছিল যে সব কিছু দিক বিদিক ছাড়া হয়ে যাচ্ছে, বড় ভুল হয়ে গেছে, আর একটিবার সুযোগ দিন, হাত জোর করে বলেছিলেন যে সবার দোষ, আমি মাথা পেতে নিচ্ছি, সবার হয়ে আমাকে ক্ষমা করবেন, যা ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন। 2016 শেষের দিকের স্লোগান কিন্তু এটাই ছিল। কারণ মমতা ব্যানার্জি জানেন ভুল তার শুরু থেকেই হয়েছে, ক্ষমতায় আসার পর থেকেই ভুলের শুরুয়াত করে দিয়েছিলেন উনি। তবুও সেই ভুল আটকানোর চেষ্টা করেনি, ভেবেছিলেন জনগণ তাকে ভোট দেবে। কিন্তু যখন ঠিক ভোটের মুখে এসে তার মনে হতে লাগলো যে এই বুঝে জনগণ তার গতিটা টলিয়ে দেয়, তখন করজোরে বিনীত নিবেদন করেছিলেন, যা ভুল হয়েছে এবারের মতন ক্ষমা করে দিন। এবং জনতা ক্ষমা করেও দিয়েছিল। মমতা ব্যানার্জিকে দ্বিতীয়বারের মতন নির্বাচিত করে বাংলার আসন তাকে দিয়ে দিয়েছিল। কিন্তু সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটে চলেছে, কোনো অসুবিধা নেই। রাজনীতিতে বোধহয় এটাই হয়। ঠিক 2021 বিধানসভার প্রাক্কালেও মমতা ব্যানার্জি এরকম দিশেহারা হয়ে উঠেছিলেন। বিরোধী পক্ষ ভেবেছিল এই বুঝি মমতার শেষ। বিজেপি কর্মীরা তো মমতার এই অবস্থা দেখে আত্মহারা হয়ে উঠেছিলেন, ভেবেছিলেন আমরা বুঝি জিতেই গেছি। কিন্তু এগুলো মমতার একটা রাজনৈতিক চাল, সব জেনে বুঝে করেন। আপনি বলবেন রাজনৈতিক চাল কেন? মমতা ব্যানার্জি এই সময়টা দেখান, সাধারণ মানুষকে দেখান আমিও আর 5জন সাধারণ মানুষের মতন আমিও দিশেহারা হই। এবং যারা মমতা ব্যানার্জির থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করছেন, অন্য কিছু ভাবছেন, ও গত বিধানসভায় বা গত পঞ্চায়েতে মমতা ব্যানার্জিকে ভোটটি দিয়েছেন, তাদের সঙ্গে একটা ইমোশনাল কার্ড খেলা। তারা এই অবস্থা দেখে তারা আবার ফিরে আসে। একজন পরিপক্ক নেতা মঞ্চ থেকে যেভাবে কথা বলেন, মমতা ব্যানার্জি কিন্তু সেভাবে কথা বলেন না। মমতা ব্যানার্জি সাধারণের ভাষায় কথা বলেন, সেই ছাপরি ভাষায় কথা বলেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে এটা আশা করা যায় না, কিন্তু উনি জানেন বাংলার রাজনীতিতে এখন এই ছাপরি ভাষাই চলবে, এই ছাপরি ভাষাই দরকার। তো সেই ছাপরি ভাষায় কথা বলেন। মমতার সেই ছাপরি ভাষা কিন্তু হিট। যতই এটা রাজনৈতিক চালক, মমতা ব্যানার্জির কোথাও না কোথাও মনে হচ্ছে এবার ভোটের ইকুয়েশনটা একটু কেমন জানি বদলে গেছে। কারণ জায়গায় জায়গায় দেখা যাচ্ছে মুসলিম ভোট যেন খিসকে যাচ্ছে। সমস্ত মুসলিম ভোট খিসকে যাচ্ছে না, জায়গায় জায়গায় ব্লকে ব্লকে দেখা যাচ্ছে মুসলিম ভোট যেন খিসকে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর বিভিন্ন জনসভায় মুসলিমদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এটা তার ব্যাকুলতার অন্যতম কারণ। নরেন্দ্র মোদী যখন উত্তরবঙ্গে এসেছিলেন, সেখানেও তার র্যালিতে মুসলিমদের উপস্থিতি দেখা গেছে। আইএসএফের সঙ্গে মমতার একটা সমঝোতা হয়েছে, কিন্তু এই সমঝোতা সত্ত্বেও আইএসএফ কিন্তু এখনও পর্যন্ত 14টি জায়গায় তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে। এই 14টি জায়গায় কিছু হলেও মুসলিম ভোট আইএসএফ কাটবে, সামান্য কিছু হলেও, যা গোনার মধ্যে আসবে না হয়তো, কিন্তু এটাও মমতার একটা চিন্তার বিষয়। যেটা তার সম্পূর্ণ তার ভোট ছিল, তার টেরিটরি ছিল, সেখানে অন্য কেউ একজন ঢুকে পড়ার চেষ্টা করছে। তাদেরকে কোনো রকমে পয়সা দিয়ে হোক বা কোনো লোভ দেখে হোক বা কোনো ভয় দেখে হোক দমিয়ে রাখা হয়েছে জাস্ট। গতকালকে উত্তরবঙ্গে মমতাকে বলতে শোনা গেছে যে আমিও তো হিন্দু, আপনারা ওদেরকে কেন শুধু ভোট দেন, আমাদেরকেও দিয়ে দেখুন। আজকে হঠাৎ করে তার এতদিন পরে মুসলিম কার্ড খেলতে খেলতে ভুলেই গেছিলেন যে হিন্দু একটা কার্ড আছে, হিন্দু কার্ডটাও খেলা যায়। তো কালকে হঠাৎ করে সেই হিন্দু কার্ডটা খেলেছেন সারাদিন ধরে। গতকালকে সারাদিন ধরে মমতা ব্যানার্জি হিন্দু কার্ডটি খেলেছেন। গতকালকে তাকে কালীঘাটের হারিকাঠে পুজো করতে দেখা গেল, হারিকাঠে মাথা ঠুকতে দেখা গেল। একটা বিষয় দেখা গেল, যারা ওই ভিডিওটি দেখেছেন, হারিকাঠে মাথা ঠোকার ভিডিওটি দেখেছেন, তারা ভিডিওটি ফলো করলে বুঝতে পারবেন সেখানে মমতা ব্যানার্জির মন নেই, বাস লোক দেখানো, হিন্দুদের দেখাতে হবে, তাই ওখানে পৌঁছে গেছেন। সম্পূর্ণ মন নিয়ে পূজা করলে আমরা সেটা বুঝতে পারি, আমরা হিন্দুরা সেটা বুঝতে পারি। আপনি ওখানে নিজেকে উজাড় করে দিতে পারেননি মমতা ব্যানার্জি, ওখানেও আপনি ম্যানেজ করার চেষ্টা করছেন। কেন করছেন এগুলোতে আপনার পাপ বাড়ছে, পাপের বোঝা বাড়ছে, এতে পুজো হচ্ছে না। আপনি যে হিন্দু কার্ড খেলতে চাইছেন, হিন্দু কার্ডটি আপনার হাত থেকে বেরিয়ে গেছে, অনেক সময় নিয়েছেন। পশ্চিমবাংলার রাজনীতিতে আজকেও হিন্দুরা 70%-এর বেশি। তো সেই 70%কে পুজো করতে হতো না আপনাকে আগে থেকেই? আজকে হঠাৎ করে সেই 70%-এর পূজা করলে হবে? 70%-এর পুজোটা যদি করতেন, ওই 30% এমনিতেই থাকতো ভয়ে আপনার সঙ্গে, যে এর সঙ্গে তো 70% আছে, আমরা আর কোথায় যাবো, আমাদের এখানেই থাকতে হবে। বাংলা প্রায় বুঝে ফেলেছে, আপনাকেও বুঝিয়ে দেবে। মমতা ব্যানার্জি তো আইন কানুন কিছু মানেন না দেশে। ও বলার কথা, আদালত শোনায়, ইলেকশন কমিশন শোনায়, আমরা শুনে অনুধাবন করার কোনো দরকার নেই। তা না হলে উত্তরবঙ্গে ইলেকশন কমিশন বারবার করে বলে দেওয়া সত্ত্বেও যে এখন কোনো ধরনের স্কিমের কথা ঘোষণা করা যাবে না, এখন কোনো সাহায্যের কথা ঘোষণা করা যাবে না, ভোটের আচারবিধি চালু হয়ে গেছে, তা সত্ত্বেও পিসি ভাইপো কালকে দুজনে মিলেই আপনারা উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ে যাদের ঘর ভেঙে গেছে তাদের কথা মাইকে ঘোষণা করলেন যে 1,20,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে। দিদি, এটা মাইকে ঘোষণা করার তো কিছু দরকার ছিল না, আপনারা এমনিতেই দিতেন, এমনিতেই রিলিজ করতেন। আপনার পয়সা তো নয়, ওটা কেন্দ্রের পয়সা, আপনি এমনিতেই রিলিজ করতেন, যারা পেয়ে যেত তারা খুশি হতো। ইলেকশনের আচারবিধি চালু হওয়া সত্ত্বেও আপনি মাইকে সর্বসম্মুখে ঘোষণা করেছেন, দেখাতে চাইছেন যে আমি কত জনদরদি, আমি ব্যথা বুঝতে চাইছি,
অমিত শাহ নরেন্দ্র মোদী আপনার ব্যথা বুঝতে চাইছে না। অমিত শাহ নরেন্দ্র মোদীরা যদি কোনো ভুল করেন সেটা শুধু ন্যাশনাল প্ল্যাটফর্মে আসবে না, সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসবে, তাই তারা ভুল থেকে দূরে থাকেন। কিন্তু আপনারটা তো ন্যাশনাল প্ল্যাটফর্মেও আসবে না, শুধু বাঙালিরাই বুঝবে। জন্য আপনার ছোট্ট টেরিটরি, সেই ছোট্ট টেরিটরির মধ্যে আপনি ভাবেন যে আমি নিয়ম ভাঙলে আমার কিছু যায় আসে না, ইলেকশন কমিশন দুটো কথা শোনাবে, শুনে নেব। পুরনো একটা স্কিমকে, প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিমকে আবার যেন কালকে চালু করে দিলেন। মাইকে বলার কী ছিল এটা? হয়তো কিছু মানুষ বুঝতে পারবে না, কিছু মানুষ হয়তো খুশি হবে, হাতে গোনা কিছু কয়েকজন। পশ্চিমবাংলার বাকি সবাই বুঝতে পারছে, আমি যখন বুঝতে পারছি আরও 10 জন বুঝতে পারছে যে আপনি সহানুভূতি ভোট কিনতে চাইছেন। উত্তরবঙ্গে লোকসভা ভোট চালু হওয়ার আগে আপনি একটা সহানুভূতি ভোট কিনতে চাইছেন, একটু হিন্দু ভোটের ভাগ চাইছেন। মমতা ব্যানার্জি জানেন পশ্চিমবাংলার এই 42টি লোকসভায় বিজেপি কোনোভাবে আপার হ্যান্ড পেয়ে যায় তাহলে বিধানসভা টিকিয়ে রাখা মুশকিল হবে। কারণ বিজেপি তখন বারচারকে বলতে শুরু করবে, ক্ষমতা ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিন, ফ্লোর টেস্ট নেওয়ার চেষ্টা করবে। তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, আপনি সেটা জানেন। যার জন্য বিজেপিকে এগিয়ে যেতে দেওয়া যাবে না। বিজেপি একটা হলেও কম থাকুক, সেটাই আপনি চাইছেন, আমরা সবাই বুঝি সেটা। কিন্তু বিজেপি এবার এগিয়ে যাবেই। গত লোকসভাতেই 2019-এই মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। আপনি গণনায় কারচুপি করেছেন, শুভেন্দুবাবু সেটা বলেছেন। আরামবাগ কীভাবে জিতেছেন আর জনসমক্ষে সেটা এখন এরকম কত সিট জিতেছেন এভাবে। গত 2019-এর লোকসভায় আমার মনে আছে শেষ ফেজে 9টি সিটে ইলেকশন হওয়ার কথা ছিল, 9টি সিটে ইলেকশন হয়েছে। বিজেপি তখন বুঝে গেছে যে যারা ক্ষমতায় চলে এসছে তারা বেশ পশ্চিমবাংলায় একটু ওই লাস্ট 9টি সিটে ঢিলে দিয়ে দিয়েছিল। আর আপনি ওই 9টি সিটের একটিও জিততে দেননি বিজেপিকে। বিজেপি ওই লাস্ট 9টি সিটের একটিও জিততে পারেনি, কারণ বিজেপি ঢিলে দিয়ে দিয়েছিল। আমরা বুঝতে পারছিলাম ভোটের সময়, আপনি সেটা ধরে নিয়েছিলেন। আপনি কত সূক্ষ্মভাবে খেলেন এখনও অনেকের বোঝার ক্ষমতা নেই, কিন্তু পশ্চিমবাংলার অনেক জনগণ সেটা বুঝতে পেরেছিল। কিন্তু তাদের হাতে কিছু করার নেই। ওই শেষ 9টি সিট কিন্তু বিজেপি একটিও জিততে পারেনি। কিন্তু বিজেপি যদি একটু শক্তভাবে সিরিয়াসভাবে খেলতো তাহলে আপনি ওই 9টি সিটের হয়তো 3টি বা 4টি সিট পেতেন, 5টি সিট কিন্তু বিজেপি পেত। তো দেখা যাচ্ছিল গত লোকসভাতে এই বিজেপি কিন্তু 25 থেকে 26টি সিটে চলে গেছিলো। জনতার রায়কে আপনি অসম্মান করেছেন, নাহলে তো ক্ষমতায় থাকতে পারবেন না। আরামবাগে অপরূপা পোদ্দারকে আপনি টিকিট দেননি কেন? অপরূপা পোদ্দার এসে বলেছিল যে আমার টাকা নেই, তাই হয়তো দিদি টিকিট দেয়নি। কিন্তু অপরূপা পোদ্দারও জানে যে অপরূপা পোদ্দারকে আপনি 5 বছর সাংসদ করে রেখেছেন, আপনার দয়ায় উনি হয়েছে, কারণ ওটা চুরি করে জিতিয়েছিলেন। দিদি এবারেও কি চুরি দেখব? আর যদি দেখি তাহলে একটা নতুন কিছু শিখবো আপনার কাছ থেকে। দিদি আপনি যেমন সিপিএমের কাছ থেকে শিখেছেন না, আমরা কিন্তু আপনার কাছ থেকে শিখছি কীভাবে ক্ষমতায় থাকতে হয়। আমরা কিন্তু ধীরে ধীরে পরিপক্ক হয়ে উঠছি। এই আমরা কে হতে পারে, কে উঠে আসবে কেউ জানে না। 2019, 2021, 2023, 2023-এর পঞ্চায়েত ভোটের কথা বলছি। আপনি যেভাবে পুলিশ প্রশাসনকেই ব্যবহার করেছেন, মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হওয়ার নাতে আপনি পুলিশ প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছেন আমরা চোখের সামনে দেখেছি। পুলিশকে আপনি নিজের আর্মি হিসেবে ব্যবহার করেছেন, নিজের প্রাইভেট আর্মি হিসেবে ব্যবহার করেছেন। হাতে গোনা কয়েকজন IAS IPS ছাড়া সবাই আপনার দলদাস হয়েছিল। IAS IPS DM এরা সবাই আপনার দলদাস হয়েছিল। বিডিও অফিসাররা তো নিতান্তই ক্ষুদ্র। অর্থাৎ বিডিও অফিসাররা কীভাবে আপনার জন্য ভোট করিয়েছেন, কীভাবে কাউন্টিংয়ের সময় ঘোটালা করেছেন আমাদের নিজেদের চোখের সামনে দেখা, কীভাবে ব্যালট বাক্সগুলো এদিক ওদিক করে ফেলেছেন, কীভাবে ডাবল ব্যালট ছেপেছেন তা দেখেছি। আমরা এটা দেখেছি প্রত্যেকটা বুথের ডাবল ব্যালট চেপেছেন। ঘন্টায় ঘন্টায় যখন আপনাদের কাছে রিপোর্ট এসছে, বিডিও অফিসে রিপোর্ট এসছে যে এত ভোট পড়েছে, আপনারা ঠিক ততগুলি ব্যালটের ছাপ্পা মেরে নতুন বাক্স রেডি করেছেন। আমরা এটা দেখেছি। এখানে টিএমসি 300 ভোট পাওয়ার কথা ছিল যেসব পঞ্চায়েতে, সেইখানে টিএমসি 900 ভোট পেয়েছে। রাজনীতির সমস্ত ভ্যালু আপনি ধীরে 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 প্যান্ডোরা বক্সের মতন খুলে রাখছেন আমাদের সামনে। আর যত নোংরামি আপনার ধীরে ধীরে বেরিয়ে পড়ছে। নতুন কি নোংরামি 2024-এর লোকসভা ইলেকশনের সময় আপনি করবেন সেটা দেখার অপেক্ষায় আছি। নতুন কি নাটক উপস্থাপনা হয় সেটা দেখার অপেক্ষায় আছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও আপনি 2019-এ যেভাবে ভোট চুরি করেছিলেন, এবার 2024-এ আপনি কিভাবে ভোট চুরি করেন সেটাই দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। আর একটু উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।